সরাসরি আজকের বিষয়টিতে ঢুকে পড়া যাক। জীবদেহের ভেতরে কিন্তু প্রতিনিয়ত নানা রকমের রাসায়নিক বিক্রিয়া বা মেটাবলিজম চলতে থাকে, আর এই কাজের ফলে তৈরি হয় বেশ কিছু ক্ষতিকর ও বিষাক্ত বর্জ্য। আজকের এই আলোচনায় আমরা গভীরভাবে দেখব কিভাবে এই অভ্যন্তরীণ টক্সিক সমস্যাগুলো নিখুঁতভাবে সামলানো হয় আর জীবন কিভাবে নিজেকে সুরক্ষিত রাখে। আজকের আলোচনাটি মূলত 5টি ধাপে এগোবে। প্রথমে রেচন প্রক্রিয়া, এরপর মানব রেচনতন্ত্র ও নেফ্রন, তারপর অতিরিক্ত অঙ্গ ও ডায়ালাইসিস, এরপর বিভিন্ন প্রাণীর রেচনতন্ত্র এবং সব শেষে উদ্ভিদের রেচন ও মানুষের ওষুধের চমৎকার একটি বিষয়। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, রেচন, জীবনের অপরিহার্য প্রক্রিয়া। এই অসাধারণ বায়োলজিক্যাল সলিউশনটি বোঝার জন্য একদম প্রথমে কোষের বেঁচে থাকার মৌলিক ব্যাপারটা জানা খুব জরুরি। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল নাইট্রোজেন ঘটিত এবং অন্যান্য বিষাক্ত বর্জ্যগুলোকে শরীর থেকে বের করে দেওয়াই হচ্ছে জীবনের প্রধান লক্ষ্য। আর এর মাধ্যমে দেহের ভেতরের পরিবেশ বা সাম্যাবস্থা, যাকে বিজ্ঞানের ভাষায় হোমিওস্ট্যাসিস বলা হয়, সেটা একেবারে পারফেক্টলি বজায় থাকে। শরীরকে যদি একটা মেশিনের মতো ভাবি, তবে এই প্রক্রিয়াটি হল তার নিয়মিত ক্লিনআপ বা পরিচ্ছন্নতা অভিযান। এবার চলে যাই আমাদের দ্বিতীয় পর্বে, মানব রেচনতন্ত্র ও নেফ্রন। একটু বড় পরিসরে দেখা যাক কিভাবে মানব দেহের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেমটি আসলে কাজ করে। মানুষের রেচনতন্ত্র মূলত 4টি প্রধান অংশ নিয়ে গঠিত, আর এরা একে অপরের সাথে দারুণ হারমোনিতে কাজ করে। প্রথমে এক জোড়া কিডনি রক্তকে ফিল্টার করে মূত্র বা ইউরিন তৈরি করে। এরপর ইউরেটার নামের পরিবহন নালী সেই বর্জ্যকে নিচে নিয়ে আসে। তারপর ইউরিনারি ব্লাডারে এটি সাময়িকভাবে জমা থাকে এবং ফাইনালি মূত্রনালীর মাধ্যমে তার শরীর থেকে পুরোপুরি বেরিয়ে যায়। একদম সিম্পল, তাই না? এখানকার এই প্রাপ্তবয়স্ক এবং শিশুদের কিডনির পার্থক্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রাপ্তবয়স্কদের শরীরে জল পুনঃশোষণ করার ক্ষমতা আর ব্ল্যাডারের ধারণ ক্ষমতা অনেক বেশি থাকে, কিন্তু বাচ্চাদের কিডনি সাইজে ছোট হওয়ায় এই ক্যাপাসিটি বেশ কম থাকে। আর ঠিক এই কারণে শিশুদের মধ্যে ঘন ঘন ইউরিনেশনের প্রবণতা দেখা যায়। লজিক্যাল, তাই না? 1 মিলিয়ন বা 10 লক্ষ সংখ্যাটা একবার ভাবুন। প্রতিটি কিডনির অনেক গভীরে অসংখ্য অনুবীক্ষণিক কারিগর দিন-রাত কাজ করে চলেছে, যাদের আমরা নেফ্রন বলি। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, শুধুমাত্র একটা কিডনিতেই প্রায় 10 লক্ষ নেফ্রন থাকে। এই বিশাল কর্মযজ্ঞ সামলানোর জন্য একেবারে পারফেক্ট একটা সেটআপ। এই অসংখ্য নেফ্রনের ভেতরে আবার একটা অত্যন্ত ভাইটাল স্ট্রাকচার রয়েছে, হেনলির লুপ। দেখতে ঠিক ইংরেজি ইউ অক্ষরের মতো। এই কাঠামোর ম্যাজিকটা হলো জল এবং লবণের রিঅ্যাবজর্পশন বা পুনর্শোষণ কন্ট্রোল করা। এটি শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়া আটকায় এবং মূত্রকে ঘন করতে সাহায্য করে। জল বাঁচানোর কি দারুণ একটা বায়োলজিক্যাল মেকানিজম! ইউরিন তৈরির আসল কাজটা কিন্তু 3টে খুব চমৎকার ধাপে সম্পন্ন হয়। প্রথমে আল্ট্রাফিল্ট্রেশন প্রক্রিয়ায় গ্লোমেরুলাসে রক্ত ছাঁকা হয়। দ্বিতীয় ধাপে হয় পুনঃশোষণ, যেখানে গ্লুকোজ বা জলের মতো দরকারি উপাদানগুলো আবার রক্তে ফিরে যায়। আর শেষ ধাপে ঘটে নিঃসরণ, যেখানে ক্ষতিকারক আয়ন আর বিভিন্ন ড্রাগস বা রাসায়নিক সরাসরি বর্জ্য তরলে গিয়ে মেশে। এখানে একটা দারুণ ট্রিভিয়া বা ফ্যাক্ট জেনে রাখা ভালো। ইউরিনের যে স্বাভাবিক হালকা হলুদ রং আমরা দেখি, তার পেছনে কিন্তু একটা রঞ্জক বা পিগমেন্ট দায়ী। রক্তের হিমোগ্লোবিন যখন ভেঙে যায়, তখন ইউরোক্রোম নামের এই পিগমেন্ট তৈরি হয়, আর ঠিক এর উপস্থিতির কারণেই ইউরিনের ওই নির্দিষ্ট রংটি আসে। এবার আসা যাক 3 নম্বর পর্বে, অতিরিক্ত অঙ্গ ও ডায়ালিসিস। মানে শুধু কিডনি কিন্তু বর্জ্য অপসারণের একমাত্র রাস্তা নয়। চলুন দেখি সাহায্যকারী রেচন অঙ্গগুলো কি কি, আর প্রধান সিস্টেম ফেল করলে ঠিক কি হয়। স্কিন বা ত্বক ঘামের মাধ্যমে কিছু বর্জ্য বের করে দেয়। লাংস বা ফুসফুস কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে বাইরে বের করে। আর লিভার তো যেন শরীরের আস্ত একটা বায়োলজিক্যাল ল্যাবরেটরি। এটি মৃত রেড ব্লাড সেলগুলোকে ভেঙে বিলিরুবিন নামের একটা পিগমেন্ট তৈরি করে, যা পরে শরীর থেকে বেরিয়ে যায়। তো এখানকার ক্রুশিয়াল পয়েন্টটা হলো,
কোনো কারণে কিডনি যদি কাজ করা বন্ধ করে দেয় তবে রক্তে ইউরিয়ার লেভেল ডেঞ্জারাসলি বেড়ে যায়। এই মারাত্মক কন্ডিশনকেই বলা হয় ইউরিমিয়া। সিস্টেমকে এই টক্সিন থেকে বাঁচাতে তখন যে মেকানিক্যাল বা কৃত্রিম পদ্ধতিটি লাইফ সেভার হিসেবে কাজ করে তাকেই আমরা ডায়ালাইসিস হিসেবে চিনি। আক্ষরিক অর্থে এটা একটা আর্টিফিশিয়াল কিডনি। আমাদের চতুর্থ পর্ব, বিভিন্ন প্রাণীর রেচনতন্ত্র। মানুষের গণ্ডি পেরিয়ে যদি একটু অ্যানিম্যাল কিংডমের দিকে তাকাই, তবে দেখব পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার এক বিশাল বৈচিত্র্য সেখানে লুকিয়ে আছে। এখানে প্রাণী জগতের দুটো সম্পূর্ণ আলাদা ছবি দেখা যাচ্ছে। মাছের মতো জলজ প্রাণীদের জলের কোনো অভাব নেই, তাই তারা সরাসরি অত্যন্ত বিষাক্ত অ্যামোনিয়া জলে ত্যাগ করে দেয়, এদের বলে অ্যামোনোটেলিক। অন্যদিকে পাখি বা সরীসৃপদের কিন্তু জল বাঁচানোটা খুব দরকার, তাই তারা জলের অপচয় কমাতে সেমি সলিড বা পেস্ট আকারে কম বিষাক্ত ইউরিক অ্যাসিড রিলিজ করে। পরিবেশ কিভাবে অ্যাডাপ্টেশন বদলে দেয় এটা তার একটা ক্লাসিক উদাহরণ। বিভিন্ন জীবের এই রেচন অঙ্গের ম্যাপটা রিভিশনের জন্য একদম পারফেক্ট। যেমন ধরুন চিংড়ি, এদের রেচন অঙ্গ হল সবুজ গ্রন্থি। আবার আরশোলা বা পোকামাকড়দের থাকে ম্যালপিজিয়ান নালিকা। ফিতাকৃমির ক্ষেত্রে সেটা আবার ফ্লেম সেল বা শিখাকোষ। বেঁচে থাকার তাগিদে ভিন্ন ভিন্ন জীব কিভাবে এমন স্পেশালাইজড অঙ্গ তৈরি করেছে সেটা সত্যি ফ্যাসিনেটিং। এবার আমরা এসে গেছি আমাদের একদম শেষ পর্বে, উদ্ভিদের রেচন, মানুষের ওষুধ। প্লান্ট কিংডমে বর্জ্য পদার্থের গল্পটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই বর্জ্যগুলোই আমাদের জীবনে এক অমূল্য সম্পদ। উদ্ভিদের তো কোনো নির্দিষ্ট রেচন অঙ্গ নেই, তাই তারা তাদের বর্জ্যগুলোকে ছাল বা পাতায় জমিয়ে রাখে। যেমন পাইন গাছ থেকে বের হওয়া রজন কাঠশিল্পের বার্নিশে খুব কাজে লাগে। আবার সিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন, যা ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগের জীবনদায়ী ওষুধ। আর আমাদের রোজকার চা বা কফিতে থাকা ক্যাফেইন, যা স্নায়ুকে চাঙ্গা করে, সেটাও কিন্তু আসলে উদ্ভিদেরই এক ধরনের বর্জ্য। আলোচনার শেষে এসে এই চমকপ্রদ প্যারাডক্সটা একবার ভাবুন। উদ্ভিদের যে বিষাক্ত বর্জ্যগুলো তাদের নিজেদের জন্যই অপ্রয়োজনীয়, ঠিক সেগুলোই কিভাবে আমাদের মানব জগতের অপরিহার্য ওষুধ আর দৈনন্দিন স্টিমুল্যান্ট হয়ে উঠল। প্রকৃতির কি এক অসীম রহস্য, যেখানে বাতিল হয়ে যাওয়া টক্সিনগুলোই আমাদের জন্য জীবন রক্ষাকারী উপাদানে পরিণত হয়েছে। বর্জ্য থেকে সম্পদে পরিণত হওয়ার এমন নিখুঁত উদাহরণ কি আর কোথাও পাওয়া সম্ভব? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। নমস্কার বন্ধুরা, তোমরা দেখলে রেচন বিষয়ের এআই মাস্টার ক্লাস। এবার এই মাস্টার ক্লাসটি সম্পূর্ণ ডিটেল আলোচনা দেখে নিই, তারপরে আমরা এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করে দেব। আজকে সপ্তম দিনে আমরা রেচন বিষয়টি কভার করছি। যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখান থেকে একটি প্রশ্ন সেই থাকে, কাজেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা লাস্ট পর্যন্ত দেখবে, আশা করছি তোমাদের উপকারে আসবে। প্রথমেই আমরা ভূমিকায় দেখে নিই রেচন কি এবং এর উদ্দেশ্য কি। জীবদেহে প্রতিনিয়ত নানা রকমের রাসায়নিক বিক্রিয়া বা বিপাক ক্রিয়া চলতে থাকে। এই বিপাক ক্রিয়ার ফলে কোষে কিছু দরকারি উপাদানের পাশাপাশি কিছু ক্ষতিকর অপ্রয়োজনীয় বিষাক্ত বর্জ্য পদার্থ তৈরি হয়। সংজ্ঞায় দেখে নিই, যে জৈবিক প্রক্রিয়ায় জীবদেহে উৎপন্ন ক্ষতিকর বর্জ্য পদার্থগুলো শরীর থেকে দূর হয় এবং দেহের অভ্যন্তরীণ পরিবেশ ও সাম্যাবস্থা বজায় থাকে, তাকে রেচন বলে। এই ক্ষতিকর পদার্থগুলো রেচন প্রক্রিয়ায় দেহ থেকে বা শরীর থেকে বেরিয়ে যায়, তাকে রেচন বলে। রেচনের প্রধান উদ্দেশ্যগুলি কী কী? রক্ত ও কোষ থেকে নাইট্রোজেন ঘটিত ও অন্যান্য বিষাক্ত বর্জ্য পদার্থ অপসারিত করা হলো রেচনের কাজ। 2 নম্বর পয়েন্টে আছে মানবদেহের রেচনতন্ত্র। মানুষের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক বা কিডনি। মানবদেহের রেচনতন্ত্র মূলত 4টি অংশ নিয়ে গঠিত। প্রথমত, একজোড়া বৃক্ক বা কিডনি উদর বা গহ্বরের পিছন দিকে মেরুদণ্ডের দুপাশে সিম বীজের মতো আকৃতিতে অবস্থান করে। এদের প্রধান কাজ রক্ত পরিশ্রুত করে মূত্র তৈরি করা। দ্বিতীয় আছে একজোড়া গোবিনী বা ইউট্রাস। এটা হলো একটি নালী বিশেষ
যা বৃক্ক থেকে মূত্রকে মূত্রাশয়ে নিয়ে যায়। গোপিনী বা ইউট্রাস মূত্রকে মূত্রাশয়ে নিয়ে যায় কিডনি থেকে। তৃতীয়ত, একটি মূত্রাশয় বা ইউরিনারি ব্লাডার। এটি পেশিযুক্ত একটি থলি যেখানে মূত্র সাময়িকভাবে সঞ্চিত বা সংরক্ষিত থাকে। 4 নম্বরে আছে মূত্রনালী। এই নালীর মাধ্যমে মূত্র শরীর থেকে বাইরে নির্গত হয় বা বহির্গমন হয়। পরীক্ষার জন্য বিশেষ নোট। শিশুদের ক্ষেত্রে শিশুদের কিডনি বা বৃক্কের আকার ছোট হয় এবং প্রাপ্তবয়স্কদের তুলনায় এদের নেফ্রনে জল পুনঃশোষণ করার ক্ষমতা ও মূত্রাশয়ের ধারণ ক্ষমতা কম থাকে। এই কারণে শিশুদের ঘন ঘন মূত্র ত্যাগের প্রবণতা দেখা যায়। 3 নম্বরে আছে নেফ্রন, কিডনির আনুবীক্ষণিক কারিগর। নেফ্রনের সংজ্ঞা। নেফ্রন হলো বৃক্কের গঠনগত ও কার্যগত একক। সংখ্যা। মানুষের প্রতিটি বৃক্কে বা কিডনিতে আনুমানিক 10 লক্ষ বা 1 মিলিয়ন নেফ্রন থাকে, অর্থাৎ দুটি কিডনি মিলে মোট প্রায় 20 লক্ষ নেফ্রন রক্ত শোধনে কাজ করে। নেফ্রনের গঠন। নেফ্রন মূলত ম্যালপিজিয়ান কার্পাসল বা গ্লোমেরুলাস বা বোম্যান্স ক্যাপসুল এবং বৃক্কীয় নালিকা নিয়ে গঠিত। এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল হেনরিল লুপ, যা ইউ আকৃতির নালিকা। এর প্রধান কাজ হল শরীর থেকে অতিরিক্ত জল বের হওয়া রোধ করে জল ও লবণের পুনঃশোষণ নিয়ন্ত্রণ করা, মূত্রকে ঘন করা। 4 নম্বরে আছে মূত্র গঠন ও তার বৈশিষ্ট্য। কিডনিতে মূত্র উৎপাদনের প্রক্রিয়াটি মূলত 3টি প্রধান ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ অতি পরিস্রবণ। এক্ষেত্রে গ্লোমেরুলাসে রক্ত ছেঁকে প্রাথমিক তরল আলাদা করা হয়। দ্বিতীয় ধাপে পুনঃশোষণ। বৃক্কীয় নালিকায় শরীরের জন্য দরকারি উপাদান যেমন গ্লুকোজ, জল রক্তে ফিরে যায়। তৃতীয়ত নিঃসরণ। এটি মূত্র উৎপাদনের শেষ ধাপ, যেখানে রক্তের কিছু ক্ষতিকর আয়ন ও ড্রাগ সরাসরি মূত্রনালিকার মাধ্যমে নিঃসৃত হয়। 5 নম্বর পয়েন্টে আছে মানবদেহের অতিরিক্ত রেচন অঙ্গ। প্রধান রেচন অঙ্গ বৃক্ক ছাড়াও মানুষের শরীরে আরও কয়েকটি অঙ্গ রেচনে সাহায্য করে, যেমন কি ত্বকে থাকা ধর্মগ্রন্থি বা সুইট গ্ল্যান্ড থেকে ঘাম উৎপন্ন হয়। ঘামের মাধ্যমে শরীর থেকে অতিরিক্ত জল, খনিজ লবণ এবং সামান্য ইউরিয়া বের হয়ে যায়। এটি মানবদেহে জল রেচনের অন্যতম প্রধান পথ বৃক্কের সাথে। দ্বিতীয়ত ফুসফুস বা লাংস। কোষীয় শোষণে উৎপন্ন ক্ষতিকর গ্যাস কার্বন ডাই অক্সাইড বা CO2 ও সামান্য জলীয় বাষ্প ফুসফুস প্রশ্বাসের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়। এটা একটি নতুন তথ্য পেলাম। তৃতীয়ত যকৃৎ বা লিভার। এটি শরীরের জৈব গবেষণাগার। মৃত লোহিত রক্তকণিকাকে ভেঙে যকৃতে বিলিরুবিন ও বিলিভার্ডিন নামক পিত্তরঞ্জক তৈরি হয়, যা মলের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়। 6 নম্বরে আছে আমাদের বৃক্কের রোগ বা কৃত্রিম চিকিৎসা বা ডায়ালাইসিস। ইউরেমিয়া। কিডনি যখন সম্পূর্ণ অকেজ বা অকার্যকর হয়ে পড়ে তখন রক্তে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, বিশেষ করে ইউরিয়ার পরিমাণ বিপজ্জনকভাবে বৃদ্ধি পায়। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ইউরেমিয়া বলে। ডায়ালাইসিস। বৃক্ক বা কিডনি বিকল হলে তার বিকল্প বা কৃত্রিম রূপ হিসেবে ডায়ালাইসিস পদ্ধতি ব্যবহার করা হয়। এই কৃত্রিম যন্ত্রের মাধ্যমে রোগীর রক্তকে পরিশ্রুত করে রক্ত থেকে ইউরিয়া ও অন্যান্য ক্ষতিকর টক্সিন উপাদান বের করে দেওয়া হয়। 7 নম্বর পয়েন্টে আছে আমাদের বিভিন্ন প্রাণীর প্রধান রেচন পদার্থ ও রেচন অঙ্গ। পরীক্ষায় এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে।
প্রাণীদের মূলত 3টি গ্রুপে ভাগ করা হয়। প্রথমটি হলো অ্যামোনোটেলিক, যারা রেচন পদার্থ হিসেবে অত্যন্ত বিষাক্ত অ্যামোনিয়া ত্যাগ করে, যেমন মাছ ও জলজ প্রাণী। দ্বিতীয়ত আছে ইউরিওটেলিক, যারা রেচন পদার্থ হিসেবে ইউরিয়া ত্যাগ করে, যেমন মানুষ, স্তন্যপায়ী প্রাণী। তৃতীয়ত আছে ইউরিকোটেলিক, যারা দেহে জল সংরক্ষণের জন্য অর্ধ কঠিন পেস্ট আকারের কম বিষাক্ত ইউরিক অ্যাসিড ত্যাগ করে, যেমন পাখি ও সরীসৃপ। তার মানে দাঁড়ালো 3 ধরনের রেচন পদার্থের নাম হলো অ্যামোনোটেলিক, ইউরিওটেলিক এবং ইউরিকোটেলিক। আমাদের পরবর্তী টপিক হলো গুরুত্বপূর্ণ প্রাণীদের রেচন অঙ্গের তালিকা। প্রথম আছে চিংড়ি। চিংড়ির প্রধান রেচন অঙ্গ হলো ককচিয়াল গ্রন্থি বা সবুজ গ্রন্থি। দ্বিতীয় প্রাণীটি হলো আরশোলা বা পতঙ্গ। এদের প্রধান রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান নালিকা। তারপরে হচ্ছে ফিতাকৃমি বা প্ল্যানেরিয়া। এদের প্রধান রেচন অঙ্গ হলো ফ্লেম কোষ বা শিখা কোষ। মানুষ ও স্তন্যপায়ী প্রাণী। মানুষের প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক বা কিডনি। আজকের টপিকের শেষ অংশ উদ্ভিদের রেচন পদার্থ। উদ্ভিদের নির্দিষ্ট কোনো রেচন অঙ্গ থাকে না। এরা মূলত তরুক্ষীর রজন বা গঁদ আকারের বর্জ্য ত্যাগ করে, যেমন রজন। এটি একটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ যা পাইন গাছ থেকে পাওয়া যায়। এটি মূলত কাঠ শিল্পে বার্নিশ ও পালিশের কাজে এবং সাবান তৈরিতে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত আছে উপক্ষার। উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ যা মানব কল্যাণে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, যেমন কুইনাইন সিংকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, যা ম্যালেরিয়া প্রতিষেধক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। দ্বিতীয় আছে ক্যাফেইন, যা চা পাতা ও কফি বীজ আকারে পাওয়া যায়, যা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে এবং মানসিক ক্লান্তি দূর করে। আজকের এই সম্পূর্ণ ক্লাসটির শেষ মুহূর্তের কুইক টিপস। পরীক্ষায় যদি প্রশ্ন আসে পাখির প্রধান রেচন পদার্থ কি, তবে চোখ বন্ধ করে উত্তর করতে হবে ইউরিক অ্যাসিড। আর যদি আসে চিংড়ির প্রধান রেচন অঙ্গের নাম, তবে উত্তর হবে সবুজ গ্রন্থি। এই দুটো পয়েন্ট এবং কুইনাইন ও রজনের ব্যবহার বিগত 5 বছরের পরীক্ষায় সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে। কাজেই এই প্রশ্নগুলো হাতছাড়া করা যাবে না, একদম মগজে বসিয়ে নিতে হবে। এবার দেখে নেব এই টপিক থেকে আসা বিভিন্ন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এবং তাদের সমাধান। প্রথম প্রশ্ন, মানবদেহে রেচন প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্য কী? উত্তর হবে বজ্র অপসারণ। বিপাক ক্রিয়ার ফলে কোষে উৎপন্ন ক্ষতিকর অপ্রয়োজনীয় বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে বের করে দিয়ে দেহের অভ্যন্তরীণ পরিবেশকে স্বাভাবিক রাখাই রেচনের মূল উদ্দেশ্য। দ্বিতীয় প্রশ্ন, মানুষের প্রধান রেচন অঙ্গের নাম কি? উত্তর হবে বৃক্ক। মানুষের প্রধান রেচন অঙ্গ হল একজোড়া বৃক্ক বা কিডনি। এটি রক্তকে পরিশোধিত করে মূত্র উৎপন্ন করে এবং দেহের ক্ষতিকর নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দূর করে। 3 নম্বর প্রশ্ন, মানবদেহে রেচনের জন্য প্রধান অঙ্গ কোনটি? উত্তর হবে কিডনি বা বৃক্ক। বৃক্ক এর ইংরেজি প্রতিশব্দ হলো কিডনি। এটি উদর বা গহ্বরের পিছনের দিকে মেরুদণ্ডের দুপাশে শিম বীজের মতো আকৃতি বিশিষ্ট হয়ে অবস্থান করে। 4 নম্বর প্রশ্ন, নেফ্রন কোথায় পাওয়া যায়? উত্তর হবে বৃক্কে। নেফ্রন হলো বৃক্কের গঠনগত ও কার্যগত একক। প্রতিটি নেফ্রন রক্ত থেকে বজ্র ছেঁকে মূত্র তৈরিতে সরাসরি অংশগ্রহণ করে। 5 নম্বর প্রশ্ন, বৃক্কের প্রধান কাজ কি? উত্তর হবে মূত্র তৈরি। রক্তে পরিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে অতিরিক্ত জল, ইউরিয়া, ইউরিক অ্যাসিড ও বিভিন্ন লবণ নিষ্কাশন করে মূত্র উৎপাদন করা বৃক্কের প্রধান কাজ। 6 নম্বর প্রশ্ন, প্রতিটি বৃক্কে আনুমানিক নেফ্রনের সংখ্যা কতটি?
মানুষের প্রতিটি কিডনিতে প্রায় 10 লক্ষ প্রায় 1 মিলিয়ন সূক্ষ্ম রেচন নালিকা বা নেফ্রন থাকে, অর্থাৎ দুটি কিডনি মিলে মোট প্রায় 20 লক্ষ নেফ্রন রক্ত শোধনের কাজ করে। 7 নম্বর প্রশ্ন, মূত্র গঠনের প্রধান ধাপ কি? এর আগে আমরা পড়েছিলাম পরিস্রবণ, পুনঃশোষণ ও নিঃসরণ। মূত্র উৎপাদনের 3টি পর্যায় রয়েছে: গ্লোমেরুলাসে অতি পরিস্রবণ এবং বৃক্কনালিকার দরকারি উপাদানের পুনঃশোষণ এবং ক্ষতিকর উপাদানের সক্রিয় নিঃসরণ, অর্থাৎ পরিস্রবণ, পুনঃশোষণ ও নিঃসরণ। 8 নম্বর প্রশ্ন, মূত্রনালীর কাজ। মূত্র বহির্গমন। মূত্রাশয় থেকে যে নালীর মাধ্যমে মূত্র দেহের বাইরে নির্গত হয় তাকে মূত্রনালী বলে। এর কাজ কেবল সঞ্চিত মূত্রকে বাইরে বের করে দেওয়া। 9 নম্বর প্রশ্ন, মূত্রাশয়ের কাজ কি? মূত্র সংরক্ষণ করা। গোবিনী বা ইউরেটার দিয়ে আসা মূত্র সাময়িকভাবে মূত্রাশয় বা মূত্রথলিতে জমা থাকে। নির্দিষ্ট পরিমাণ জমা হওয়ার পর মূত্র ত্যাগের বেগ অনুভূত হয়। 10 নম্বর প্রশ্ন, মানবদেহে ঘাম উৎপাদন করে ত্বক। মানবদেহে ঘাম উৎপাদন করে হলো ত্বক। ত্বক বা চামড়া হলো একটি অতিরিক্ত রেচন অঙ্গ। ত্বকে অবস্থিত ধর্মগ্রন্থি বা সুইট গ্ল্যান্ড থেকে ঘাম নির্গত হয়, যার মাধ্যমে অতিরিক্ত জল, খনিজ লবণ ও সামান্য ইউরিয়া দেহ থেকে বের হয়ে যায়। 11 নম্বর প্রশ্ন, ফুসফুস কোন বর্জ্য পদার্থ রেচন করে বা ত্যাগ করে? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। কোষীয় শোষণে উৎপন্ন ক্ষতিকারক গ্যাস কার্বন ডাই অক্সাইড এবং সামান্য জলীয় বাষ্প ফুসফুসের মাধ্যমে প্রশ্বাসের সাথে দেহের বাইরে অপসারিত হয়। 12 নম্বর প্রশ্ন, যকৃৎ রেচন করে। যকৃৎ কি পদার্থ রেচন করে? উত্তর হবে বিলিরুবিন। মৃত লোহিত রক্ত কণিকা ভেঙে যকৃতে বিলিরুবিন বা বিলিভার্ডিন নামক পিত্তরঞ্জক তৈরি হয়, যা পিত্তের মাধ্যমে অন্ত্রে গিয়ে মলের সাথে দেহ থেকে বের হয়ে যায়। পিত্তের মাধ্যমে অন্ত্রে গিয়ে মলের সাথে দেহ থেকে বেরিয়ে যায়। 13 নম্বর প্রশ্ন, বৃক্কের অকার্যকারিতায় বৃদ্ধি পায় কি? গ্লুকোজ, ইউরিয়া, লিপিড, ক্যালসিয়াম। উত্তর হবে ইউরিয়া। কিডনি যখন বিকল বা অকেজো হয়ে পড়ে তখন রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ বিশেষত ইউরিয়া বা ক্রিয়েটিনিন ছাঁকন হতে পারে না, ফলে রক্তে এদের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যায় এবং ডায়ালাইসিস প্রক্রিয়ায় সাহায্য নিতে হয়। 14 নম্বর প্রশ্ন, ডায়ালাইসিসের মাধ্যমে শরীর থেকে সরানো হয় কি জিনিস, কি পদার্থ? উত্তর হবে ইউরিয়া। ডায়ালাইসিস হলো একটি কৃত্রিম পদ্ধতি যার সাহায্যে বিকল কিডনির রোগীদের রক্তকে পরিশ্রুত করে অতিরিক্ত জল, ক্ষতিকর ইউরিয়া ও অন্যান্য টক্সিন উপাদান দেহ থেকে বের করা হয়। 15 নম্বর প্রশ্ন, মাছ বর্জ্য পদার্থ হিসেবে প্রধানত রেচন করে। উত্তর হবে অ্যামোনিয়া। জলজ প্রাণীরা যেমন অধিকাংশ মাছ জল বেশি পাওয়ায় অত্যন্ত বিষাক্ত ও জলে সহজে দ্রবণীয় অ্যামোনিয়া রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে। এদের অ্যামোনোটেলিক প্রাণী বলা হয়। 16 নম্বর প্রশ্ন, পাখিরা বর্জ্য পদার্থ হিসেবে প্রধানত রেচন করে কোন পদার্থ? উত্তর হবে ইউরিক অ্যাসিড। পাখি ও সরীসৃপ জাতীয় প্রাণীরা দেহে জল সংরক্ষণের জন্য অর্ধ কঠিন পেস্ট আকারের কম বিষাক্ত ইউরিক অ্যাসিড ত্যাগ করে। এদের ইউরোকোটেলিক বলা হয়। 17 নম্বর প্রশ্ন, কিডনিতে মূত্র উৎপাদনের শেষ ধাপ কি? উত্তর হবে সিক্রেশন। দূরবর্তী সংবর্ত নালিকায় রক্তের কিছু ক্ষতিকর আয়ন, ড্রাগ ও বর্জ্য পদার্থ সরাসরি নালিকার কোষ থেকে মূত্রে নিঃসৃত হওয়ার মাধ্যমে মূত্র উৎপাদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়। 18 নম্বর প্রশ্ন, মানবদেহে জল রেচনের প্রধান পথ কি? ত্বক ও বৃক্ক। মানবদেহে অতিরিক্ত জলের সিংহভাগ মূত্র হিসেবে
বৃক্ক দ্বারা এবং বাকি অংশ ঘাম হিসেবে ত্বক বা চামড়ার দ্বারা নির্গত হয়ে দেহের জলের সাম্যতা বজায় রাখে। 19 নম্বর প্রশ্ন, মূত্রের স্বাভাবিক রং কি? উত্তর হবে হালকা হলুদ। স্বাভাবিক অবস্থায় সুস্থ মানুষের মূত্রের রং হালকা খড়ো বা হলুদাকার রঙের হয়। এটি মূত্রের উপস্থিত ইউরোক্রোম নামক রঞ্জকের ঘনত্বের উপর নির্ভর করে। ইউরোক্রোম, এই কথাটি মনে রাখবে, মূত্র হলুদের রঞ্জক হিসেবে কাজ করে ইউরোক্রোম। 20 নম্বর প্রশ্ন, শিশুদের ঘন ঘন প্রস্রাব হওয়ার কারণ কি? উত্তর হবে কিডনি ছোট এবং কম শোষণ ক্ষমতা। শিশুদের কিডনি ও বৃক্কের আকার ছোট এবং প্রাপ্তবয়স্কদের তুলনায় এদের নেফ্রনের জল পুনঃশোষণ করার ক্ষমতা বা মূত্রাশয়ের ধারণ ক্ষমতা কম থাকায় তারা দ্রুত ও ঘন ঘন মূত্র ত্যাগ করে। 21 নম্বর প্রশ্ন, কক্সিয়াল গ্রন্থি বা সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ? উত্তর হবে চিংড়ি। চিংড়ির মস্তক অংশে অবস্থিত একজোড়া সবুজ রঙের গ্রন্থি থাকে যা তাদের রক্ত থেকে বজ্র পদার্থ সংগ্রহ করে বাইরে বের করে দেয়। একে অ্যান্টেনারি গ্রন্থিও বলা হয়। 22 নম্বর প্রশ্ন, ম্যালপিজিয়ান নালিকা কোন প্রাণীর প্রধান রেচনাঙ্গ? উত্তর হবে আরশোলা। আরশোলার পৌষ্টিক নালীর সংযোগস্থলে অসংখ্য সুতোর মতো ম্যালপিজিয়ান নালিকা থাকে। এগুলি হিমোলিম্ফ রক্ত থেকে বর্জ্য শোষণ করে পৌষ্টিক নালীতে পাঠায়। আরশোলার রক্তের নাম হিমোলিম্ফ। 22 নম্বর প্রশ্ন, ফ্লেম কোষ বা শিখা কোষ কার রেচনাঙ্গ হিসাবে কাজ করে? উত্তর হবে ফিতাকৃমি। চ্যাপ্টাকৃমি বা প্ল্যাটিহেলমিনথিস পর্বের প্রাণীদের দেহে এই বিশেষ কোষ দেখা যায়। কোষের ভিতরের সিলিয়াগুলির আন্দোলন প্রদীপের শিখার মতো দেখায় বলে একে শিখা কোষ বলা হয়। 24 নম্বর প্রশ্ন, মূত্রে কোন রঞ্জক পদার্থ থাকার কারণে এর রং হালকা হলুদ হয়? উত্তর হবে ইউরোক্রোম। হিমোগ্লোবিনের ভাঙনের ফলে তৈরি হওয়া ইউরোক্রোম বা ইউরোবিলিন নামক রঞ্জক পদার্থটির উপস্থিতির কারণেই মূত্রের রং হালকা হলুদ দেখায়। হেনলির লুপ নেফ্রনের কোন অংশের অবস্থিত, এর কাজ কি? হেনলির লুপ নেফ্রনের কোন অংশে অবস্থিত, এর কাজ কি? উত্তর হবে বৃক্কীয় নালিকায় জল ও লবণের পুনঃশোষণ। 25 নম্বর প্রশ্ন, হেনলির লুপ নেফ্রনের কোন অংশে অবস্থিত, এর কাজ কি? উত্তর হবে বৃক্কীয় নালিকায় জল ও লবণের পুনঃশোষণ। হেনলির লুপের কাজ জল ও লবণের পুনঃশোষণ। এটি নেফ্রনের ইউ আকৃতির একটি অংশ যা প্রক্সিমাল ও ডিস্টাল কনভলিউটেড নালিকার মাঝে থাকে। স্তন্যপায়ী প্রাণীদের মূত্রকে ঘন বা গাঢ় করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 26 নম্বর প্রশ্ন, অতিরিক্ত ইউরিয়া রক্তে জমা হলে সেই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কি বলা হয়? উত্তর হবে ইউরেমিয়া। কিডনি যখন কাজ করা বন্ধ করে দেয় তখন রক্তে ইউরিয়ার মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। এই প্রাণঘাতী অবস্থাকে ইউরেমিয়া বলে। এর প্রতিকার হলো ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন। 27 নম্বর প্রশ্ন, উদ্ভিদের নাইট্রোজেনবিহীন একটি রেচন পদার্থের নাম লেখো যা কাঠ শিল্পে বার্নিশের কাজে লাগে। উত্তর হবে রজন। পাইন গাছের রজন নালী থেকে রজন বা রেজিন নিঃসৃত হয়। এটি জলে অদ্রবণীয় কিন্তু অ্যালকোহলে দ্রবণীয়। এটি কাঠ, পালিশ বা বার্নিশ ও সাবান তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। 28 নম্বর, কোন উদ্ভিদ রেচন পদার্থটি ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়? উত্তর হবে কুইনাইন। সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন নামক নাইট্রোজেনযুক্ত উপক্ষার পাওয়া যায় যা ম্যালেরিয়া রোগের অন্যতম প্রধান ও প্রাচীনতম ওষুধ। 29 নম্বর প্রশ্ন, চা পাতায় কোন উপক্ষার পাওয়া যায় যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে? উত্তর হবে ক্যাফেইন। চা ও কফি গাছের বীজে ও পাতায় ক্যাফেইন থাকে। এটি অল্প মাত্রায় গ্রহণ করলে ক্লান্তি দূর হয়
এবং মানসিক সতেজতা আসে, কারণ এটি মস্তিষ্ককে উদ্দীপ্ত করে। 30 নম্বর তথা আজকের সেশনের লাস্ট প্রশ্ন, ডায়ালাসিস প্রক্রিয়াটি মানবদেহের কোন অঙ্গের বিকল্প হিসেবে কাজ করে? উত্তর হবে বৃক্ক। রক্ত পরিশ্রুত করার এই কৃত্রিম যন্ত্রটিকে আর্টিফিশিয়াল কিডনি বা কৃত্রিম বৃক্ক বলা হয়। এটি অ্যাসমোসিস বা ডিফিউশন নীতির উপর ভিত্তি করে রক্ত থেকে ইউরিয়া ও অতিরিক্ত আয়ন আলাদা করে। কিডনি খারাপ হয়ে গেলে এই যন্ত্রের সাহায্যে মূলত পেশেন্টকে বাঁচিয়ে রাখা হয়, যদিও বেশি দিন কার্যকর হয় না, মানুষ বেশি দিন বাঁচে না কিডনি খারাপ হয়ে গেলে। কাজে কিডনিকে সুস্থ রাখার চেষ্টা করবে সবাই।